জয় রাধে গোবিন্দ। নমস্কার। হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। হবি অফ সুলেখা ভ্লগ মানে সুলেখার জীবনের অনেক কাহিনী তোমরা শুনতে পারবে। আজকে তোমাদের শোনাবো আমার মায়ের মৃত্যু হয়েছিল কিভাবে। হ্যাঁ, তখন আমার বয়স মাত্র 12। আমরা দুই বোনে থাকতাম দেশের বাড়ি। মা ক্যান্সারে আক্রান্ত, প্রায় অপারেশন হওয়ার পর ভালোই ছিলেন। তারপরে উনি শয্যাশায়ী হয়ে গেছিলেন। কারণ আমার বাড়িতে গরু ছিল, সেই গরুর পেছনে দৌড়িয়েছিলেন মা। তা মায়ের কাঁচা অপারেশন অবস্থায় সেলাই কেটে গেছিল। তাই মা আবারও নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ হয়ে গেছিলেন। কলকাতা বাড়িতে মা ছিলেন প্রায় 2-3 মাস, একদম বেডে শয্যাশায়ী ছিলেন। উঠতে পারতেন না। মায়ের সব কিছুই ওখানেই, পায়খানা, পেচ্ছাপ, খাওয়া দাওয়া। হঠাৎ করে দাদার বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন এই মায়ের এই অবস্থার জন্য। আমি থাকতাম দিদির সঙ্গে দেশের বাড়িতে। বদ্দি থাকতো, মেজদা, বদ্দা, ছোটদা সবাই থাকতো কলকাতাতে। আমাদের দুটো বাড়ি ছিল, একটা ঠাকুরদাদার বাড়ি এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, আর আরেকটা বাড়ি ছিল কলকাতায়। আমার বাবা যেহেতু কাজ করতেন, কার্যসূত্রে কলকাতাতেই থাকতেন। তো এখন আমাদের কলকাতাতেই বাড়ি আছে, এখনও সবাই কলকাতায় থাকে, আমি এখানে একা থাকি। তো যাই হোক, প্রায় 1 মাস আমি তখন খুবই ছোট। বাবা বললেন মায়ের অবস্থা খুব খারাপ, তোমরা সকলে কাছে থাকো, কখন কি হয়ে যায়। তো আমি এত পড়াশোনায় ভালো ছিলাম, 1টা মাস হয়ে যাওয়ার পর আমার মনে পড়ে আজও, বাবাকে বলেছিলাম যে বাবা, আমার 1 মাস হয়ে গেল, পড়াশোনায় খুব ক্ষতি হচ্ছে, তো আমি বাড়ি যাব। বাবা বললো না মা, থাকো না, কখন কি হয়ে যায় তোমার মায়ের। না, আমার মার কিছু হবে না। খুবই জেদি ছিলাম ছোট থেকেই, যে কাজটা করব তো করবই, এখনও সেটা আছে। তো যাই হোক, বড় দিদি আমাকে আর আমার মেজ দিদিকে নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদ জেলায় রওনা দিল। আমরা চলে এসেছি যথারীতি মুর্শিদাবাদে। যখন রাত্রিবেলায় ঠিক সন্ধ্যার সময় আমার দাদা, মেজদাদা ইঞ্জিনিয়ার, ও MIT হোস্টেলে থাকতো, হঠাৎ দেখি দাদা চলে এসেছে আমাদের বাড়িতে। তো আমি ছোট, আমার আধো আধো মনে পড়ে কেন এসেছে হঠাৎ করে। দেখছি দাদা আমার জেঠতো দিদির বাড়ি, পাটিকা বাড়ি, ওখানে গেল, স্নান টান করে আসলো। আমাদের বলে কি, মার শরীর খুব খারাপ দিদি, তোদের কালকেই চলে যেতে হবে। আমি বললাম এ কি, আজ তো সবে আসলাম, কালকেই চলে যেতে হবে? হ্যাঁ। দাদা বলল না, এমার্জেন্সি আছে, তোদের 3জনাকে নিয়ে আমি চলে যাব। তাহলে আমার মায়ের মৃত্যুর অবস্থায় কতজন মুখ দেখতে পাইনি? আমার বদ্দি, আমার মেজদি, আমি আর আমার মেজদা, এই 4জনে আমরা আমার মায়ের মুখটা দেখতে পাইনি। তো রওনা দিয়ে গেলাম পরের দিনকে যথারীতি দিদির সঙ্গে গিয়ে। যখন আমি ঘরে ঢুকছি, দেখছি মা যে ঘরে শুয়ে থাকতো সেই ঘরটা পুরো ফাঁকা, ঘরগুলো সব মোছা। আমি দেখি কি, মা কই? মা নেই, আর নেই মা, মা মারা গেছে। তখন আছড়ে পড়ে কি কান্না, কি কান্না! হায় রে বিধাতা, আমরা 3 বোনে চলে গেলাম আর আমার মাও চলে গেল। তবে এই কথাটা ঠিক, মানুষ কখন মায়া ত্যাগ করে জানো? যখন কাছের মানুষগুলো থাকে না, তখনই মায়া ত্যাগ করতে পারে। সেটা আমি বুঝেছি আমার মায়ের মৃত্যুতে, যে আমরা আমার মায়ের খুব কাছে ছিলাম, আমরা দূরে চলে আসলাম বলেই আমার মায়ের প্রাণটা বেরিয়ে গেল। তো তখন খুবই ছোট ছিলাম, আধো আধো মনে পড়ে। আর আমরা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকতাম, মাসে 1-2বার যেতাম বাবার কাছে, সবাই থাকতো, খুব ভালো লাগতো, বাবাও আসতেন, এরমভাবেই আমাদের চলতো। তারপরে মা মরে যাওয়ার পর আবারও 1 মাস থেকে গেলাম কলকাতাতে, কাজ টাজগুলো, তারপরে চলে আসলাম।
এখানে এসে পড়াশোনা করতে লাগলাম। আমাদের কি ছোট থেকে মনের মধ্যে একটা আলাদা একটা অ্যাম্বিশন ছিল যে আমাদের বড় হতে হবে, কিছু করতে হবে। আমাদের মাথার ওপর আমার মা নেই, আর আমার বাবা ভীষণই বিশ্বাস করতেন আমাকে। বলতেন, আমার ছোট মাকে বলতে হয় না পড়তে বসো, খুব অহংকার করতেন উনি। বলতেন ছোট মা এত পড়াশোনায় ভালোবাসে। সত্যি তাই, আমি এত পড়াশোনায় ভালো ছিলাম, ক্লাস টিচাররা ক্লাসে বলতেন আর আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতাম। ছেলে মেয়েদের মধ্যে আমি ফার্স্ট গার্ল ছিলাম, আর ছেলেরাও ফার্স্ট ছিল। তো ছেলে মেয়ে মিলে আমি তখন ক্লাস 10-এ থার্ড হয়েছিলাম, আজও মনে পড়ে। তবে পড়াশোনার সাথে সাথে মনের একটা জোর ছিল, এটা আমাকে করতেই হবে। তাই ছোট থেকে আমি এরকম মানসিকতায় বড় হয়েছি বলেই আজও কিছু কিছু কাজ আমি সম্পূর্ণ করতে পারি। আমি আংশিক কাজ একদমই পছন্দ করি না। অনেকে কি করে, একটা কাজ করতে গিয়ে অর্ধেক কাজ করে আর করে না। কিন্তু আমার ছোট থেকে অ্যাম্বিশন ছিল, আমি যে কাজটা করব আমি কমপ্লিট করব। তো সত্যি আমি করি। দর্শক বন্ধু, আজকে এই গল্পটা তোমাদের শোনালাম। হয়তো অনেকের জীবনে থাকতে পারে কোনো কঠিন অবস্থা, আবার অনেকের হয়তো খুব ভালো অবস্থা থাকে। তবে একটা কথা বলবো আমি, যে যে অবস্থায় তোমরা থাকো না কেন, তোমাদের মনকে শক্ত করবে এবং অ্যাম্বিশন নিয়ে চলবে, না আমাকে এটা করতেই হবে, নিশ্চয়ই তোমরা জয়ী হবে। তো ছোটবেলায় মা মারা যাতে খুব অবহেলায় মানুষ হয়েছি। বাবা কলকাতায় থাকতেন, আমরা জেঠিমা, কাকিমা, জেঠুর আন্ডারে থাকতাম। তবে খেতে কেউই দিত না আমাদের, আমরা নিজেরাই রান্না করে খেতাম। আলু সিদ্ধ ভাত খেতাম, তরকারি করতে পারতাম না। আমি কোনো সময় রান্না করতাম, কোনো সময় দিদি রান্না করতো। তবে কি শুধু রান্না? তা না, আমরা মাঠের কাজ করেছি, ব্যাংকের কাজ করেছি, তখন যা গরু ছিল গরুর কাজ করেছি, সব কিছু করেছি। তাই সেই ছোট থেকে আমিও জেনেছি, বুঝেছি যে সব রকম কাজ করতে হয়। আমরা জমিদার বাড়ির নাতনি ছিলাম, কোনো অহংকার কোনো দিনও করিনি। যখন যেভাবে অবস্থায় এসেছে সেটাকে মানিয়ে নিয়েছি। মাথায় করে ঘুঁটের বস্তাও নিয়ে এসেছি, কাঠ কেটেছি, পাটকাঠি নিয়ে এসেছি মাঠ থেকে। কি বলবো, পুরো গ্রাম্য পরিবেশে মানুষ হয়েছি। নদীতে স্নান করতে গেছি, গামছা দিয়ে মাছ ধরেছি, প্রকৃতির সঙ্গে মিলে মিশে ছোট থেকে বড় হয়েছি। ওই যে আমার প্রিয় বান্ধবী, বেস্ট ফ্রেন্ড দোলন, ছোট থেকেই একসঙ্গেই বড় হয়েছি। আজ পর্যন্ত ও আমার খুব কাছের, ভীষণই কাছের। তো দর্শক বন্ধু, কি কষ্টে যে মানুষ হয়েছি তোমাকে কি বলবো তোমাদের, যে একবার রান্না করে 3বার করে খেয়েছি। এত কষ্টে দিন গিয়েছে, কোনো দিন খেয়েছি, কোনো দিন খাইনি। আর জেঠিমা জানলা দিয়ে বলতেন, খেয়ে নে তোরা, খেয়ে নে, রাত্রি হয়ে গেছে। এক একদিন ঘুমিয়েই পড়তাম, মনে থাকতো না খাবার খেতে। সকালে ঘুম ভাঙতো, খিদেই পেটটা জ্বলে যেত। আবার এটা ঠিক, জেঠিমা কাকিমারা থাকতো বটে, কিন্তু খাবার কেউই দিত না। যেদিন যা জুটতো সেদিন তাই খেতাম। বাবা মাসের বাজার করে নিয়ে আসতেন কলকাতা থেকে। কি কষ্টে যে বড় হয়েছি। হাই স্কুল পার হয়ে তারপরে আমতলাতে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি। সেখানে সকালবেলায় ফুরে যেতাম, সন্ধ্যায় ফিরতাম। এইভাবে 2 বছর কাটিয়েছি। তারপরে বহরমপুরে পড়াশোনা করেছি, একাই গিয়েছি, একাই এসেছি। ভীষণই মনটাকে শক্ত করে এগিয়েছিলাম। মনের জোর ছিল যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। তার জন্যই আমি সর্বোপরি আমার বাবার আশীর্বাদ তো ছিলই, আর মনের জোর ছিল। এই দুটোকে কাজে লাগিয়ে আমি এগিয়ে গিয়েছি। বিএসসি পাস করেছি। ছোট স্কুলে প্রথমে চাকরি পেয়েছিলাম, সেটাও খুব মন দিয়ে করেছি। তারপরে আস্তে আস্তে বড় স্কুলে চাকরি পেলাম, সেখানেও খুব মন দিয়ে কাজ করেছি, এখনও করছি। প্রচুর প্রচুর ভালোবাসা, এত ভালোবাসা অর্জন করেছি দর্শক বন্ধু। সত্যি আমি আমি অনেক কিছু পেয়েছি। আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা, আমার গাছ বন্ধুদের ভালোবাসা, আমার কলিগদের ভালোবাসা, আমার ফ্যামিলির ভালোবাসা, সব কিছু মিলেমিশে
এক হয়ে গেছে। আমি একটা এখন সম্পূর্ণ একটা আলাদা জগতের মানুষ হয়ে গেছি। এত ভালোবাসি গাছকে, ওদের ছাড়া আর আমার কিছু ভালো লাগে না। আমি আগে একনিষ্ঠভাবে টিউশন করতাম, এত ভালো লাগতো শিশুদের সঙ্গে থাকতে। আস্তে আস্তে এখন এমন অবস্থা হয়ে গেছে যে শিশুদের থেকে এখন আমার গাছেদের কাছে থাকতে ভালো লাগে, ভীষণই ভালো লাগে। কেন জানো? ওরা সব কিছু অনুভব করতে পারে, কিছু বলতে পারে না। এইটাই সব থেকে মনে হয় যেন ওরা খুব অসহায়। ওদের কাছে যাই, ওরা কি বলছে শুনি, ওদের কার কি লাগবে, কে কি চাইছে, সম্পূর্ণ অনুভব শক্তি কাদের হয় জানো? যারা গাছকে 100 ভাগ ভালোবাসে। আমরা গাছপ্রেমী, গাছকে 100 ভাগ ভালোবাসি বলেই তাদের সবটাই বুঝতে পারি। তো বড় হয়েছি, কিন্তু একদম কঠোর লড়াই করে বড় হয়েছি, যেটাতে আমাদের এমনকি গ্রামের মানুষও, বিশিষ্ট ব্যক্তিরা বলতেন যে দেখ ওদের মা নেই, ওরা কি সুন্দর একা একা আছে। হ্যাঁ, আমি আর আমার দিদি থাকতাম, সবাই প্রশংসা করতো যে ওরা কত সুন্দর নিজে রান্না করে, নিজেরা খায়, নিজেরাই ওরা সব কিছু বাজার হাট করে, সব কিছু ওরা নিজেরা দেখাশোনা করে। আবার পড়াশোনাতেও কত ভালো। দেখ আমার দিদিও ভীষণ ভালো ছিল, মিস দিদি কলেজের ফার্স্ট গার্ল ছিলেন, ভীষণই ভালো, হাতের কাজ দুর্ধর্ষ, মায়ের মতন, ভীষণ একনিষ্ঠ। ওরও জীবনটা খুবই কষ্টের। এত ভালো দিদি আমার। আমার মা মারা গেছে তো কি হয়েছে, আমার দুই দিদি আমাকে আগলে আগলে বড় করেছে, একদম মায়ের মতন স্নেহ দিয়ে বড় করেছে। দুই দিদি আমার জীবনের সব কিছু শিখিয়েছে। ছোটোবেলায় সত্যিই আমি একটু কেমন ছিলাম, খুব সহজ সরল, এখনও তাই। মানুষের দুঃখ কষ্ট দেখলে আমি থাকতে পারি না, রক্ত দেখলে আমি থাকতে পারি না, কোনো মানুষের দরিদ্রতাকে আমি আমার কেমন মানে কাছে গেলে আমার খুব কষ্ট হয়, অসহায় মানুষকে দেখলে আমার কষ্ট হয়। আমি সকল মানুষের কাছে যেতে চাই, কাছে থেকে বুঝতে চাই, কাছে যাই, যত খারাপই মানুষ হোক না কেন তার ভালোবাসা আমি পাই, এটাই আমার বড় আশীর্বাদ। যত কঠিনই মানুষ হোক না কেন তার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক গড়ে ওঠে। সেটা আমি ছোট থেকেই করেছি। আমি যখন পড়াশোনা করতাম, আমাদের কেমিস্ট্রি স্যার ছিলেন যিনি আমাদের পড়াতেন, তখনকার দিনে মাত্র 50 টাকা মাইনা ছিল। তো স্যার এত কড়া ছিলেন, কেউ কথা বলতে পারতেন না, কিন্তু আমি বলতাম। তা আমার একটা আলাদা শক্তি ভগবান দিয়েছেন যে সকলের সঙ্গে সুন্দর ব্যবহার পাওয়া। আমি যেমন দিই তেমনি পাই। তো দর্শক বন্ধু, গল্প বলে শেষ করতে পারবো না, প্রচুর প্রচুর গল্প আছে। হবি অফ সুলেখা ব্লগটা তোমরা দেখো, তোমরা সুন্দর সুন্দর ফুল ফল সবজি, মানুষের কাহিনী, হবি অফ সুলেখাদির কাহিনী সব কিছুই জানতে পারবে এবং বুঝতে পারবে জীবনটা কীভাবে চালাতে হয় সেটুকু বুঝতে পারবে, যে কোনো কিছুতে সহজে ভেঙে পড়লে হবে না, এগিয়ে যেতে হবে আমাদের। আমাদের মনের বলটাকে, মানুষের ভালোবাসাটাকে কিভাবে আদায় করতে হয়। আগে তোমার ভালোবাসা, ভালো ব্যবহার তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি ভালো ব্যবহার পাবে। এটাই আমি জানি, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি, কিছু কিছু মায়ের কাছ থেকে শিখেছি। খুব ছোট ছিল তো তখন মা মারা গেছিল, তো বাবার কাছ থেকে সম্পূর্ণ শিক্ষাটা পেয়েছি, তারপরে দিদিদের কাছ থেকে পেয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লাগছে অবশ্যই তোমাদের নিজের কমেন্টের মাধ্যমে এগুলো জানাবে, আমারও ভীষণ ভালো লাগবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। তোমরা সকলে খুব ভালো থেকো এবং যে যার নিজের কর্ম নিয়ে থাকো। কর্মই হচ্ছে মানুষের সব। কর্মকে ভালোবাসো, কর্ম নিয়ে এগিয়ে চলো, নিজেকে ভালোবাসো, নিজের জন্য কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, মানুষকেও ভালোবাসো, মানুষের পাশে থাকো, মানুষকে সাহায্য করো। আর সর্বোপরি বলবো,
সবুজের সাথে থাকো। সবুজ আমাদের মনটাকে সতেজ রাখে। আর আসি, টাটা।